বা একটা সরকার যখন একটা দেশে ফ্যাসিজম করতে থাকে, একটার পর একটা ইলেকশন সে স্টিল করতে থাকে, একটার পর একটা ইলেকশন সে ম্যানিপুলেট করতে থাকে, তার তো কোথাও না কোথাও বহির্বিশ্বে একটা সমর্থন ছিল। তো সেটা নিয়ে মানে আমরা চেষ্টা করবো একটা সরকার হিসেবে সকলের সাথে সুসম্পর্ক রাখতে, কিন্তু সকলকেও কিন্তু তার তার নিজের অবস্থানটা মূল্যায়ন করে সেখানে রেকটিফিকেশন করতে হবে। একটা সরকার খালি আইন করে দেবে আর কালকে থেকে বাংলাদেশের সকল গণমাধ্যমে আর সোশ্যাল মিডিয়াতে শুধু সত্য কথারই প্রচার হবে, এটা কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ওইটা অনুধাবন না করি যে আমাদের ওইভাবে মানে যা বলেছে সেটাই প্রচার করাটা আমাদের উচিত ছিল। আমরা কিন্তু এরকম দেখেছি যে সত্য কথা বলতে গিয়ে সেখানেও কিন্তু কেউ গণমাধ্যমের কেউ কেউ একদম শীর্ষস্থানীয় আক্রমণের মুখে পড়তে হয়েছে, তাকে অনেক ভুল ব্যাখ্যা হয়েছে। আমাদের ভেরি ইম্পর্টেন্ট গণমাধ্যমের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে মানুষের ফোকাসটাকে ঠিক করে আনা। মানুষ যেন রাসেল ভাইপার শুনে বা ডাকাত শুনে ওইটাতে অস্থির হয়ে ভালো কাজ কোনগুলো হচ্ছে বা কোন জায়গায় তার এনার্জি দিতে হবে সেইটা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রাসেল ভাইপারে রিপোস্ট করতে না থাকে। শৈল শাসক মানুষের মনোযোগটাকে স্প্লিট করে দিয়ে গেছে যাতে সে এক জায়গায় বসে সুস্থভাবে চিন্তা করতে না পারে। নতুন বাংলাদেশ গড়তে হলে আপনাকে সঠিক চিন্তাটা করতে হবে, সঠিক তথ্যটা আপনাকে জানতে হবে এবং ওই মোতাবেক কাজ করতে হবে। খুব উন্নত সমাজেও রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে তথ্যকে অন্যভাবে বিবেচনা করা হয়। এখন কেন তথ্য বিকৃত করা হয়, কেন অসত্য তথ্য প্রচার করা হয়? একটা হচ্ছে যে অর্থনৈতিক কারণ, প্লেন এন্ড সিম্পল, যে এটা করলে আমার ফিনান্সিয়াল ইন্টারেস্ট সার্ভড হবে, অন্যটা করলে। পারপাসটা হচ্ছে যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, কেন এত 15টা বছর আমরা এত রকমের তথ্য যেগুলো আমরা বিশ্বাস করেছিলাম এখন যাচ্ছি সেগুলো ভুল, আবার এখন কেন এত রকমের অপপ্রচার হচ্ছে? যদি উদ্দেশ্যটা দেখেন, উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে একটা ন্যস্ত স্বার্থ আছে সেটাকে সুরক্ষা করা। আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই যে আমরা সকলেই মেনে নিয়েছিলাম যে আমাদের প্রবৃদ্ধি আসলেই অত উঁচু হয়ে গেছে, সকলেই মেনে নিয়েছিলাম যে আমরা আসলে সাংঘাতিক উন্নয়নের মহাসড়কে চলে গেছি। হঠাৎ করে দেশে রাসেল ভাইপার চলে আসলো। যখনই একটা রাজনৈতিক ডামাডোল হতো, মানুষ তার রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলতো, তখনই হয় রাসেল ভাইপার আসতো, তো ওরকম একটা কিছু চলে আসলো। আবার পট পরিবর্তনের পরে দেখেন ডাকাত একটা এপিসোড শুরু হলো, মনে আছে? 8ই অগস্টের পরে রাদার সব বাড়িতে বাড়িতে ডাকাত হচ্ছে। হঠাৎ করে আবার ডাকাত চলে যায়, হঠাৎ করে আবার রাসেল ভাইপার চলে যায়। আবার সেন্ট মার্টিনের কথা দেখলাম, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো সবকিছু যদি বিবেচনা করেন, বিষয়টা হচ্ছে যে আমি যখন আমার মতন করে চালাবো দেশটা এবং আমি অন্য কাউকে কোনো স্কোপ দিব না, তখন কোন কোন প্রতিষ্ঠান আমি দখলে নেব, আমার নিয়ন্ত্রণে নেব, এটা আমি বুঝি। আমি বিচার বিভাগ নেব, আইন শৃঙ্খলা নেব, গণমাধ্যমও নেব। কারণ গণমাধ্যম মানুষের মন মানসিকতাটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। তো আমরা এখনো সকাল হলে অন্তত হেডলাইন গুলো দেখে তো বের করি, হ্যাঁ। আর যখন একটা গণ অভ্যুত্থানের পরে একটা সরকারের পতন হয়, তখন এত বছর যাবত পরিচালিত একটা সিস্টেমে সকল ক্ষেত্রেই তো তার এলাইজ রয়ে গেছে। তার এলাইজ মানে তার অর্থে পুষ্ট লোকেরা রয়ে গেছে, ফলে এই অপপ্রচারটা চলছেই স্বাভাবিকভাবে এবং তারা নতুন পরিবর্তনটাকে মেনে নিতে পারছে না। আমরা অনেক মাধ্যম কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খবরও প্রচার করি নাই। অনেক মাধ্যম একেবারে সাইলেন্ট ছিলাম শেষ দিনের আগের দিনটা পর্যন্ত। তাদেরকে কিন্তু কাউকে অনুতপ্ত হতে দেখি নাই। এখন আইন দিয়ে অনুতপ্ত হওয়া মানে হচ্ছে আপনাকে বন্ধ করে দেওয়া, আপনার বিরুদ্ধে শাস্তি নেওয়া। কিন্তু আসলে মানুষের বিবেক জাগ্রত করতে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলো যখন দেখবে যে তারা ভুল তথ্য দিয়েছে, এতটা বছর থেকে কেবল একটা রাজনৈতিক সরকারই আমাদেরকে প্রতারিত করেনি। তার ওয়েপন হিসাবে যে সমস্ত মাধ্যম কাজ করেছে, সংবাদ পরিবেশনার মাধ্যম, তারাও তো নিজেকে দোষের ঊর্ধ্বে দাবি করতে পারেনি, সেখানে কিন্তু কোনো অনুতাপ বোধ আমরা দেখিনি। এখনো কেন চলছে তার কারণ হচ্ছে অর্থ আছে, অর্থ তো ছিটিয়ে দেওয়া হয়েছে। এবং কেন সরকার তার সাথে কম্পিট করে পারছে না, তার কারণ হচ্ছে আমাদের সেই পরিমাণ অর্থ নাই যেটা আমরা বিনিয়োগ করব। আমরা যে টাকাটা যে কাজে ব্যয় করছি ঘোষণা দিয়ে করছি, দেখিয়ে করছি, ফলে ওই যে বিপুল পরিমাণ অর্থ যারা তার সুবিধাভোগী ছিল তাদের মাধ্যমে সে ছড়াতে পেরেছে। আমাদের তো কেউ সুবিধাভোগী নেই, আমাদের তো কোনো দল নেই, আমাদের তো কোনো বাহিনী নেই, ফলে আমরা তো ওইভাবে কাউন্টার দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না।
আপনি যেটা বলছেন কাউন্টারটা কেমন করে দেব, আমরা কাউন্টার দেব আমাদের কাজের মাধ্যমে। আজকে যে আমি রিজওয়ানা হাসান হয়েছি, আমি পরিবেশবাদ করে একটা পরিচিতি পেয়েছি, এটা কিন্তু গণমাধ্যমের সমর্থন ছাড়া আমার পক্ষে অসম্ভব ছিল না।